দু বছরে কিছু করা যাবে না, কারণ মমতা ব্যানার্জির সরকার থাকলে কোথাও কিছু করা যাবে না। তৃণমূল ক্ষমতায় আসার পরে আমাদের রাজ্যে 1,70,00,000 গাছ কাটা হয়েছে। কলকাতা শহরে 30% সবুজ কমেছে। গোটা পশ্চিমবাংলায় 5,000-এর বেশি জলাশয় ভরাট হয়েছে, গুগল ম্যাপ দেখাচ্ছে। তাহলে তাপপ্রবাহ বাড়বে না কমবে? ক্ষমা করে দেবেন, সব অপরাধ অপরাধীদের মাথায় তুলবেন না, অপরাধীদের শাস্তি দিন। শাস্তি দেওয়ার জায়গা ইভিএম এর মেশিন। ইভিএম এর মেশিনের সামনে দাঁড়ান, কাস্তে হাতুড়ি দ্বারায় বোতাম টিপুন। লোকসভায় ডক্টর সুজন চক্রবর্তী, বিধানসভায় তন্ময় ভট্টাচার্য সিপিআইএম এর প্রার্থী না। আপনার মনের কথা লোকসভা বিধানসভায় বলার প্রার্থী, আপনার অসুবিধের কথা লোকসভা বিধানসভায় বলার প্রার্থী, আপনার যন্ত্রণার কথা লোকসভা বিধানসভায় বলার প্রার্থী, আপনার সমস্যার কথা লোকসভা বিধানসভায় বলার প্রার্থী। তাদের জেতান। ভালো থাকুন, ধন্যবাদ, নমস্কার। বরানগর বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস তন্ময় ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়ী করুন। বরানগর বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস তন্ময় ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়ী করুন। আমরা যেটা তখন বলেছিলাম, তখন কিন্তু কোনো মিডিয়া দেখায়নি আমাদেরকে। আমরা মাইকে, মিছিলে, মিটিংয়ে কথাগুলো বলে মানুষকে সচেতন করতে পেরেছি। আজকে বরানগর পৌরসভা যেভাবে দুর্নীতিতে নিমজ্জিত, তার প্রতিকার মানুষ চায়। তাপস রায় চলে গেলেন শুধুমাত্র ইডিসিবিআই এর ভয়ে। মানুষ অবশ্যই বুঝবে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে মানুষকে আর থামিয়ে রাখা যাবে না। পৌরসভার বিভিন্ন কাউন্সিলরের ছেলেমেয়েরা চাকরি পেয়েছে, ছেলে মেয়ে নাতি নাতনি এই অঞ্চলে একটা গরিব ঘরের মা বোনেরা চাকরি পায়নি। তো 100% পরিবর্তন হবে। জিনিসপত্র থেকে আরম্ভ করে তোলাবাজির থেকে শুরু করে জীবনহানি, ধর্ষণ কি নেই, সব কিছু পেয়েছে। শুধু স্বাধীনতা, নিরাপত্তাটা পাইনি। চোরে চোরে মাস্ত তো ভাই, ডেফিনেটলি সেটিং না। সেন্ট্রাল ফোর্সের উপর আমরা ভরসা কোনোদিনই রাখছি না, কারণ এরা নিরপেক্ষ নয়। ম্যাডাম, আন্দোলনটা কীরকমভাবে সংগঠিত করছেন দুর্নীতির বিরুদ্ধে? দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রথম থেকেই মানুষকে সচেতন করার চেষ্টা করছি। যখন মিডিয়া দেখায়নি তখন থেকে আমরা চিৎকার করে যাচ্ছি। বিশেষ করে বরানগর পৌরসভায় যবে থেকে নোটিফিকেশন জারি করেছে চাকরির, তবে থেকে আমরা বলছি আমরা একটা দুর্নীতির গন্ধ পাচ্ছি। যে পদ্ধতিতে নোটিফিকেশান জারি হয়েছে, যে পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছে, যে পদ্ধতিতে রেজাল্ট বের করা হয়েছে, তাতে আমরা প্রত্যেক মুহূর্তে এবং বারবার ধরে বরানগর পৌরসভায় ডেপুটেশন, মানুষদেরকে জড়ো করা, তাদের কাছে পৌঁছে যাওয়া, ফলে আমরা অনেক প্রথম থেকে যখন টের পেয়েছি এবং মানুষকে সচেতন করার চেষ্টা করেছি, আমার মনে হয় আজকে মানুষের সেই আমাদের দিকে যে সাড়াটা দিচ্ছে তার সুফলটা আমরা আজকে পাচ্ছি। আমরা যেটা তখন বলেছিলাম, তখন কিন্তু কোনো মিডিয়া দেখায়নি আমাদেরকে। আমরা মাইকে, মিছিলে, মিটিংয়ে কথাগুলো বলে মানুষকে সচেতন করতে পেরেছি। আজকে বরানগর পৌরসভা যেভাবে দুর্নীতিতে নিমজ্জিত, তার প্রতিকার মানুষ চায়। তাপস রায় চলে গেলেন শুধুমাত্র ইডিসিবিআই এর ভয়ে। মানুষ অবশ্যই বুঝবে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে মানুষকে আর থামিয়ে রাখা যাবে না। তাপস রায় কি এই দুর্নীতির সাথে যুক্ত ছিল বলে পালিয়ে গেলেন বলছেন? কি করে বুঝবো? কিন্তু যখন আমরা মানে একটার সঙ্গে তার একটা সম্পর্কিত বিষয়, ইডি এলেন, ওনার অভিমান হলো, কেউ ফোন করেননি, উনি চলে গেলেন। চেয়ারম্যান রয়েছেন, একাধিকবার ইডি ডাকছেন, দিল্লিতে পর্যন্ত ওনাকে ডেকেছে। আছেন আরও অনেক, পৌরসভার বিভিন্ন কাউন্সিলরের ছেলেমেয়েরা চাকরি পেয়েছে, ছেলে মেয়ে নাতি নাতনি এই অঞ্চলে একটা গরিব ঘরের মা বোনেরা চাকরি পায়নি, একটা ভাই বেকার ভাই চাকরি পায়নি। অথচ বরানগর পৌরসভার কাউন্সিলর, সিআইসি মেম্বার, তাদের নাতি নাতনিরা চাকরি পেয়েছে। আমি বলছি না তারা অযোগ্য, কিন্তু নিয়োগের স্বচ্ছতা দেখাক। যে স্বচ্ছতা সেদিন আমরা দেখতে চেয়েছিলাম, তখন কমরেড তন্ময় ভট্টাচার্য বিধায়ক ছিলেন, তিনি বিধানসভার মধ্যে প্রশ্ন তুলেছিলেন, তখন ওরা দেখাতে পারেনি। আজকেও দেখা। আপনি কি সেই পালসটা ফিল করছেন এরকম? অবশ্যই আমরা সবসময় সেই পালসটা শুনুন, ফিল করলে হবে না। যেভাবে বরানগর পৌরসভায় নির্বাচনে ভোট লুট হয়েছে, সে ভোট লুট যদি না করে, ওরা যদি ফ্রেশ ইলেকশন হয়, যদি নির্বাচন কমিশন ফ্রেশ ইলেকশন করতে পারে, জয় আমাদের নিশ্চিত। মোহাম্মদ সেলিম তো নিজে মুর্শিদাবাদে ভোট লুট রুখে দিয়েছে। কটা জায়গায় করতে পারবেন কমরেড? আমরা কটা জায়গায় দৌড়াতে পারবো? আমার ওয়ার্ডে 6টা বুথ,
আমরা আমাদের ওয়ার্ড রুখে নিতে পারবো। অন্য ওয়ার্ডগুলোতে যদি ভোট লুট রোখা যায়, যদি নির্বাচন কমিশন এইটা আমাদের অ্যাসিওরেন্স দেয় যে নিজের ভোট প্রত্যেক নাগরিক নিজে দিতে পারবে, জয় আমাদের নিশ্চিত। চুরি ছাড়া এই সরকারের কিছুতেই জয় নেই। চুরি করে চাকরি দিয়েছে, জয়লাভ করতে পারেনি। চুরি করে ভোট জয় করেছে কিছুদিনের জন্য, এবার আর পারবে না সেই চুরি করে ভোট জয় করতে। সময় শেষ হতে পারছে না, তাই আজকে ইডির হানা। তাই আজকে আমরা বলতে পারছি যে এই সরকারটাকে আমাদের সরাতেই হবে। আর তার প্রথম পদক্ষেপ আজকে থেকে শুরু হোক, মানে এই নির্বাচন থেকে। মাত্র 2 বছর পর বিধানসভা, এই নির্বাচনে সেই সূচনা হবে, 26-এ তার প্রতিফলন হবে। নমস্কার তন্ময়দা, কেমন আছেন? ভালো। এই প্রচণ্ড গরমে প্রচার করতে কষ্ট হচ্ছে? না, গরম তো কালকে থেকে পরশু থেকে একটু কমেছে। তার আগে যে গরম ছিল, আচ্ছা থাকবে না কেন বলুন তো? তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে আমাদের রাজ্যে 1,70,00,000 গাছ কাটা হয়েছে। কলকাতা শহরে 30% সবুজ কমেছে। গোটা পশ্চিমবাংলায় 5,000-এর বেশি জলাশয় ভরাট হয়েছে, গুগল ম্যাপ দেখাচ্ছে। তাহলে তাপপ্রবাহ বাড়বে না কমবে? আপনার মূল ইস্যুটা কি থাকছে বড়নগরের জন্য? কি করতে চাইছেন? আর 2 বছর তো বাকি থাকবে। 2 বছরে কিছু করা যাবে না, কারণ মমতা ব্যানার্জির সরকার থাকলে কোথাও কিছু করা যাবে না। দেখুন, আমার সঙ্গে কারোরই সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক খারাপ না। সায়ন্তিকা বড়নগরে বাইরে থেকে এসেছে, আমি বড়নগরের ছেলে। তো বাইরে থেকে কেউ বড়নগরে এলে বড়নগর তো তাকে অতিথি হিসেবে মর্যাদা দেবে। সায়ন্তিকা তো বড়নগরে অতিথি। বাঙালি গৃহস্থের ঘরে কথা আছে, অতিথিকে জলপান না করিয়ে ছাড়তে নেই। এটা কি শুধু সায়ন্তিকার জন্য না সজল ঘোষের জন্য একই রকম? একই রকম। সায়ন্তিকার জন্য, সজল ঘোষের জন্য, আপনার জন্য, সুমনদের জন্য, সবার জন্য একরকম। কিন্তু বরানগরের যেটা প্রধানতম সমস্যা সেটা হচ্ছে পানীয় জলের সমস্যা একটা বড় অংশে আছে। 2, বরানগরের বহু জায়গায় নিকাশির সমস্যা আছে। এই দুটো সমস্যা মেটানোর জন্য চেষ্টা করতে হবে। এবং নিকাশির সমস্যাটা আসলে খালি বরানগরের না, বরানগর সহ উত্তর পূর্ব কলকাতার একটা বিস্তীর্ণ অংশ এবং বরানগরের ওপারে আমাদের জেলা বেলঘরিয়া, কামারহাটি, উত্তর দমদম সর্বত্র। তার কারণ হচ্ছে বরানগর সহ এই সমস্ত মিউনিসিপ্যালিটিগুলোর জল সেটা গিয়ে মেশে বাগজোলা খালে, এবং বাগজোলা খাল থেকে সেটা যায় বিদ্যাধরী নদীতে। এখন বাগজোলা খালের সংস্কার না করলে এবং বাগজোলা খাল বিদ্যাধরী নদীতে না মেশালে এই সমস্যার কোনো সমাধান হবে না। বাম আমলে এর জন্য সেই সময়ের বাজার মূল্যে 126 কোটি টাকার প্রকল্প হয়েছিল। আপনার মনে থাকা উচিত, এমনকি আমাদের এই যে শ্যামবাজারের আগে যে খাল, সেই খাল দিয়ে নৌকো চালানো হয়েছিল, ওটা ওই প্রজেক্টের অংশ ছিল, কিন্তু এক্সপেরিমেন্টাল ছিল। রাইট, ওটাও এক্সপেরিমেন্টাল ছিল, মানে ওই খালে নৌকো চালানোটা এক্সপেরিমেন্টাল ছিল, সেটা সফল হয়নি। কিন্তু এটাও ছিল হচ্ছে মূল বাগজোলা খাল সংস্কার প্রকল্পের অন্তর্গত, কারণ ওই জলটাও বাগজোলা খালেই যায়। সেই বাগজোলা খাল থেকে জল যাবে বিদ্যাধরী নদীতে, তারপরে বিদ্যাধরী থেকে মাতলা হয়ে সুন্দরবনের ভেতরে। এইটাই হচ্ছে আমাদের জল নিষ্কাশনের চিরকালীন পদ্ধতি। কিন্তু সমস্যা হচ্ছে যে কোনো নদীতে পলি পড়ে, বিদ্যাধরী পলি পড়েছে, জল টানতে পারছে না। বাগজোলায় যত আবর্জনা, বিশেষ করে প্লাস্টিক ব্যবহার শুরু হওয়ার পরে, প্লাস্টিক বোতল ব্যবহার শুরু হওয়ার পরে এইগুলো স্তূপাকার হয়ে গেছে, সেগুলোর সংস্কার হচ্ছে না। আমাদের সরকারের সময় প্রতি বছর বাগজোলার সংস্কার হতো, কিন্তু বাগজোলা টু বিদ্যাধরী এর যে কাজ, এই কাজটা ওই 126 কোটি টাকার প্রকল্পের মধ্যে ছিল, শুরু হয়েছিল। কিন্তু এই সরকার আসার পরে সেই প্রকল্পকে নিয়ে আর এগোয়নি, ফলে নিকাশির সমস্যাটা রয়ে গেল। তন্ময়দা, এই যে এত পাহাড় প্রমাণ দুর্নীতি, এমন কোনো দিক নেই যেখানে দুর্নীতি নেই, কিন্তু সেই দুর্নীতি নিয়ে সেরকম তো কোনো আন্দোলন হচ্ছে না। ধরুন আপনাদের সময় যদি এর সিকিয়াংশও হতো, তাহলে তো পশ্চিমবঙ্গ অচল হয়ে যেত। আপনারা তো সেরকম কিছু আন্দোলন করতে পারলেন না। প্রথম কথা হচ্ছে, আমরা অনেক বেশি আন্দোলন করেছি, আমরা মস্তানি করিনি। মমতা ব্যানার্জি কোনো আন্দোলন করেননি, মমতা ব্যানার্জি মস্তানি করেছেন, আর আমরা আন্দোলন করেছি। আন্দোলন মানে কি? আন্দোলন মানে প্রতিবাদ, মিছিল, মিটিং, সমাবেশ, গণকনভেনশন, গণতন্ত্র, এগুলোকেই আন্দোলন বলে।
গণতন্ত্রে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকানোটাকে আন্দোলন বলে না। মমতা ব্যানার্জি যেটা করেছিলেন 21শে জুলাই। গণতন্ত্রে সোনালী গুহকে ছদ্মবেশে পাঠিয়ে মুখ্যমন্ত্রীকে বিব্রত করাকে আন্দোলন বলে না। গণতন্ত্রে ওই যে ভদ্রমহিলা কি নাম, যিনি মারা গেছেন, যিনি গর্ভবতী, সিপিএম রেপ করে গর্ভবতী হয়েছে বলে মুখ্যমন্ত্রীর দরজার সামনে মমতা ব্যানার্জি শুয়ে পড়েছিলেন, মনে আছে? চম্পলা সর্দার? না না, চম্পলা সর্দার তো হসপিটালকে, সেটা আর একটা নদীয়ার মেয়েটা। এটাকে গণতন্ত্রে এটাকে আন্দোলন বলে না। মমতা ব্যানার্জি এগুলো করেছেন, গিমিক করেছেন। আর আমাদের ছাত্র ফেডারেশন, আমাদের যুব ফেডারেশন, আমাদের মহিলা সমিতি, যেখানে মহিলাদের উপর অত্যাচার হয়েছে সেইখানে ছুটে গেছেন, তাদেরকে সংঘবদ্ধ করেছেন, মিছিল করেছেন, প্রতিবাদ করেছেন, থানায় ডেপুটেশন দিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছেন, রাজ্যপালের কাছে ডেপুটেশন দিয়েছেন। 2016 থেকে 2021 আমরা বিধায়ক দল মুখ্যমন্ত্রীর কাছে 122টা চিঠি দিয়েছি। আপনি যদি আমার রাস্তায় না ধরে বাড়িতে ধরতেন, আমি সেই চিঠির তালিকা আপনাকে দিয়ে দিতাম। এগুলোকে বলে আন্দোলন। এখন আপনি যদি আমাদের কাছ থেকে মমতা ব্যানার্জির মতো ধ্বংসাত্মক আন্দোলন চান, এক্ষুনি আমাদের যা ছেলেপিলে আছে, লোকজন আছে, এক্ষুনি যদি বলি যে প্রত্যেকে হাতে 10টা করে ইট নাও, করে দিতে পারি। কিন্তু মুশকিল হচ্ছে ওটা বামপন্থা না, ওটা উগ্রপন্থা। আমরা উগ্রপন্থী রাজনীতিক নই। সন্দেশখালিতেও তো পাশে দাঁড়িয়েছিলেন নিরাপদ সর্দার, কিন্তু মুশকিল হলো সন্দেশখালির আন্দোলনটা কি হাইজ্যাক করে নিল বিজেপি? বিজেপি কোথায় সন্দেশখালিতে? রেখাপাত্রকে ক্যান্ডিডেট করলো। রেখাপাত্রকে ক্যান্ডিডেট করলো বলে বিজেপি হয়ে গেল? আপনি যান না সন্দেশখালি, বৃন্দাকারার মিটিং করতে যাচ্ছেন 11 তারিখ, আপনি যান সেখানে, গিয়ে দেখুন মহিলারা কাদের সঙ্গে আছে। বৃন্দাকারার মিছিলও করবেন সন্দেশখালিতে। আগেও তো গেছিলেন। শুনুন, একটা দীর্ঘ সময় ধরে শেখ শাহজাহানদের দৌরাত্মে ওখানে গণতান্ত্রিক মানুষ মুখ খুলতে পারেননি। আজকে গণতান্ত্রিক মানুষ মুখ খুলছেন। এই যে মুখ খুলছেন মানুষ, তাদের সংগঠিত করে নিয়ে আসতে হয়, তো একটু সময় লাগে। আমরা বামপন্থীরা আন্দোলনকে সংগঠিত করি, আমরা কারো আন্দোলন হাইজ্যাক করতে যাই না, আমাদের সব রুচিতেও নেই। ফলে আন্দোলনকে সংগঠিত করতে একটু তো সময় লাগে। তার জন্য আমাদের প্রচুর সভা সমাবেশ করতে হয়, নিজেদের মানুষদের নিয়ে বসতে হয়, কারা আন্দোলনে কী ভূমিকা পালন করবেন ঠিক করতে হয়। এগুলো 1-2 দিনের মামলা না। এবার একটু লোকসভার কথা জিজ্ঞেস করি, মূল শত্রু কাকে মনে হচ্ছে, বিজেপি না তৃণমূল? নিঃসন্দেহে বিজেপি। আর এই রাজ্যে বিজেপি এবং তৃণমূল সমান। ইলেকট্রাল বন্ডের দুর্নীতি তো দুজনেই করেছে। যদি দুজনেই করেছে। ইলেকটোরাল বন্ড থেকে বিজেপি পেয়েছে 9,617 কোটি টাকা, তৃণমূল পেয়েছে 1,772 কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ। হ্যাঁ, তৃণমূল 1,772 কোটি টাকা পেয়েছে, তার ভিতর 444 কোটি টাকা দিয়েছে হচ্ছে আরপি গোয়েঙ্কা গোষ্ঠী, তাদের বিভিন্ন সাবসিডিয়ারিস, এবং তার জন্য বিদ্যুতের স্ল্যাব পাল্টে দিয়ে বিদ্যুতের গড় দাম 7 টাকা 31 থেকে বাড়িয়ে 9 টাকা 22 করেছে। আপনার বাড়িতে যদি এই মাসের বিদ্যুতের বিল এসে থাকে, তাহলে দেখবেন এর আগে যে বিদ্যুতের বিল আসতো তাতে যেভাবে স্ল্যাবের হিসেব থাকতো, এবারের বিদ্যুতের বিলে সেই নেই। স্ল্যাব পাল্টে দাম বাড়িয়েই শেষ না, এরপর সেখানেও স্ল্যাবের হিসেব না দিয়ে জালিয়াতি হচ্ছে। আর একটা করাপশন। কতটা মানে মনে হচ্ছে আত্মবিশ্বাসী এই আপনার কেন্দ্র নিয়ে বলছি না, আমি 42টা লোকসভা কেন্দ্র নিয়ে জিজ্ঞেস করছি, কটা এক্সপেক্ট করছেন? 1977 সাল ফিরে আসবে, মিরাকেল ঘটাবে পশ্চিমবাংলার মানুষ। পশ্চিমবাংলার মানুষ মিরাকেল ঘটাবে। সেফোলজিস্টরা তো বলছেন না। সেফোলজিস্টরা তো 1977 সালেও বলেননি। সেফোলজিস্টরা কি মানুষের পালস বোঝেন নাকি? মানুষের পালস তো মানুষ ঠিক করেন। আমরা মানুষের কাছে যাচ্ছি, যে অঞ্চলের মানুষ 2021 সালে আমাদের দেখলে দরজা বন্ধ করে দিয়েছেন, সেই অঞ্চলের মানুষ দরজা খুলে এসে আমাদের কর্মীদের কাছে বলছেন, আমাদের কমরেডদের কাছে বলছেন, আপনারা আসুন, আর পারছি না, আর সহ্য হচ্ছে না। সেফোলজিস্টরা দেখেছেন? কোনো সংখ্যা আমি বলি না, আমি জ্যোতিষী না, আমি বলছি 1977 সাল ফিরে আসবে, মিরাকেল হবে পশ্চিমবাংলায়। সাধারণ ভাবতে পারছে না এমন ফল হবে। সাধারণ মানুষের সাথে কথা বলছি, তাদের মধ্যে একটা কনফিউশন আছে। এখানে এত তৃণমূলের বিরোধিতা করা সত্ত্বেও দিল্লিতে বা ব্যাঙ্গালোরে তাদের সাথে একসাথে মিটিং করা ইন্ডিয়া জোটে প্রভাব পড়ছে কিছু মনে হয়? দিল্লিতে বা ব্যাঙ্গালোরে একসাথে মিটিং করা মানে? ইন্ডি জোটের মিটিং ডেকেছে ইন্ডি জোটের কনভেনর, সেই মিটিংয়ে আমাদের পার্টির সেক্রেটারি গেছেন, তৃণমূলের নেতা গেছেন। একে একসাথে মিটিং করা বলে না। একটা জোটেই তো থাকছেন, একসাথে মিটিং করা বলে একে?
মানে একজন কারোর বাড়িতে বিয়ে হচ্ছে, আপনিও নিমন্ত্রিত আমিও নিমন্ত্রিত, দুজনেই নিমন্ত্রণ খেতে গেলাম, তার মানে আমরা একসাথে গেলাম, একসাথে খেলাম, একসাথে সব বুঝলাম। আমি যেটা যে পরিমাণ খেলাম আপনিও সেটা সে পরিমাণ খেলেন। আমায় মার্জনা করবেন, এই একসাথে তত্ত্বটার সঙ্গে, মিডিয়ার এই একসাথে তত্ত্বটার সঙ্গে আমি একমত না। আমরা যেদিন প্রথম গেছি সেদিনও বলেছি এই রাজ্যে তৃণমূল এবং বিজেপি সমান শত্রু, ওই মিটিংয়ে বসেও বলেছি এই রাজ্যে বিজেপি এবং তৃণমূল সবাই শত্রু, সমান শত্রু। আজও বলছি বিজেপি এবং তৃণমূল সমান শত্রু এই রাজ্যে। আমাদের কথা প্রত্যেক দিন বদলায়নি। শেষ প্রশ্ন, এই যে এত নতুন ক্যান্ডিডেট করা হলো লোকসভাতে, এটা কি খুব সুপরিকল্পিত নাকি এটা কোনো উপায় নেই দেখে করতে হলো? কোন বছর করা হয়নি নতুন ক্যান্ডিডেট? সৈফুদ্দিন চৌধুরী একদিন নতুন ক্যান্ডিডেট ছিল না? রামচন্দ্র রোম একদিন নতুন ক্যান্ডিডেট ছিল না? যে সুজন চক্রবর্তী এখানে আজকে ক্যান্ডিডেট, সেই সুজন চক্রবর্তী যাদবপুরে নতুন ক্যান্ডিডেট ছিল না? কটা নাম বলবো বলুন? আপনি 20টা শুনতে চান, আমি 20টা বলছি। সমন পাঠক দার্জিলিং নতুন ক্যান্ডিডেট ছিল। মোহাম্মদ সেলিম যখন রায়গঞ্জে দাঁড়িয়েছিল নতুন ক্যান্ডিডেট ছিল। কিন্তু সেগুলো বিচ্ছিন্নভাবে হয়েছে, এখানে তো কোথায় বিচ্ছিন্ন? সামগ্রিকভাবে প্রচুর নতুন। মুশকিল হচ্ছে তো আপনাদের তত্ত্ব, আপনারা প্রতিষ্ঠা করতে চান। এবার আমি বলি, মন্ত্রিসভা, সুভাষ চক্রবর্তী কত বছর বয়সে মন্ত্রী হয়েছেন? শ্যামল চক্রবর্তী কত বছর বয়সে মন্ত্রী হয়েছেন? গৌতম দেব কত বছর বয়সে মন্ত্রী হয়েছেন? মানব মুখার্জি কত বছর বয়সে মন্ত্রী হয়েছেন? তার মানে বলছেন আপনার কাছে এগুলো নতুন না? চিরকাল তরুণ প্রজন্ম, মধ্যবর্তী প্রজন্ম, অভিজ্ঞতা সম্পন্ন প্রজন্মকে একসাথে নিয়েই চলা হয়েছে। খালি তখন মিডিয়া বুড়োদের পার্টি বলে চিৎকার করেনি। এখন মিডিয়া বুড়োদের পার্টি বলে চিৎকার করছে বলে আমাদের কাউকে হেয়ার ডাই করতে হচ্ছে। আমি করছি না। আচ্ছা, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে মিস করেন? 100 বার। বুদ্ধদাকে মিস করবে না বাংলার মানুষকে? 100 বার। প্রচারে, পরামর্শে, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে বুদ্ধদাকে সব সময় মিস করতে হবে। যতদিন আমরা থাকবো ততদিনই মিস করব। কি মনে হচ্ছে দাদা, কেমন দেখছেন মানুষের স্বতঃস্ফূর্ততা? অভূতপূর্ব স্বতঃস্ফূর্ত। যারা বসে গেছে কমরেডরা বেরিয়েছে, আসছে। মনে হচ্ছে এবার একটু ফল অন্যরকম হবে। একদম একদম ডেফিনেটলি হতেই হবে। মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, তার নিজেদের তাগিদে বেরিয়েছে কমরেডরা যেমন বেরোচ্ছে, সাধারণ মানুষও বেরোচ্ছে তাদের নিজেদের বাঁচার তাগিদে। লোকসভাগুলোতে কিরকম আশা করছেন? বেল লিস্টে কটা হতে পারে? হবে, রেজাল্ট ভালো তো ডেফিনেটলি হবে। কিরকম বুঝছেন ভোটের হাওয়া? ভোটের হাওয়া খুব ভালো। আপনার এলাকায় তো দুজন, মানে তিনজনই খুব সাংঘাতিক নাম করা। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নামী অভিনেত্রী, সজল ঘোষ বহুদিনের কাউন্সিলর, আর তন্ময় ভট্টাচার্য তিনিও বহুদিনের রাজনীতিবিদ, বিধায়কও ছিলেন। কাকে এগিয়ে রাখছেন? মানে আমরা অবশ্যই তন্ময়দাকে। কেন বলুন তো? তন্ময়দাই আমাদের ফেভারিট। মানে সৎ ভাবমূর্তি আছে বলে? একদম একদম। আর অন্য দুজনকে পছন্দ হচ্ছে না কেন? হচ্ছে না, নানান রকম কেলেঙ্কারি, দুর্নীতির অভিযোগ আছে। খালি এই ওষুধপত্র বাজার তো সব মিলিয়ে। মনে হচ্ছে তন্ময়দা জিতবেন? 100 বার 100% জিতবে। কে জিত? তন্ময়দাই জিতবে। মনে হচ্ছে প্রচার কেমন হচ্ছে? প্রতিফলন যা দেখছি, সাধারণ লোকের যে উচ্ছ্বাস ভালোই আছে। পরিবর্তনের একটা আবহাওয়া চালু হয়েছে। মানে পরিবর্তন হবে বলছেন? একদম 100% পরিবর্তন হবে। কি মনে হচ্ছে পরিবর্তনটা কেন করতে চাইছে মানুষ? সাধারণ লোক, সাধারণ জীবনটা অতিষ্ঠ। জিনিসপত্র থেকে আরম্ভ করে তোলাবাজির থেকে শুরু করে জীবনহানি, ধর্ষণ, কি নেই সব কিছু পেয়েছে। শুধু স্বাধীনতা, নিরাপত্তাটা পায়নি, যার জন্য পরিবর্তনের প্রয়োজন। এই পরিবর্তনে কাণ্ডারি হিসেবে তন্ময় ভট্টাচার্য বা বামফ্রন্ট প্রার্থীদের বেছে নেওয়া হয় বলে আপনার মনে হয়? হ্যাঁ, ডেফিনেটলি। সাধারণ মানুষ তো ডিফারেন্সটা দেখছে। 34 বছর কী ছিল আর এই 11 বছর কী চলছে। জীবন থেকে, অর্থ থেকে কী আছে, সব কিছু ধ্বংস। চোরে চোরে মাস্ত তো ভাই। আজকে চিটফান্ডি দেখুন না, কোনো বিচার হয়েছে? সেটিং বলছেন? ডেফিনেটলি সেটিং। আজকে দিল্লির কোনো ব্যাপারে কোনো প্রতিবাদ করতে গেলে অন্য কোনো প্রভিন্স হোক না, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সবার আগে এই সরকার প্রতিবাদ করে। কারণ ওদের এখানটায় চুক্তি করা আছে, যা হবে বামফ্রন্টে তোমরা আটকাবে, আমরা ভালো থেকে যাব। এরা ডেফিনেটলি এদের রূপটা খুলে দিয়েছে, যার জন্য আজকে আমাদের যৌথ ইন্ডিয়ার যে জোট, সেই জোটের মধ্যে পর্যন্ত এরা সামিল হয়নি। ওখান থেকে নির্দেশ ছিল, তার নির্দেশে পক্ষরক্ষের পালন করছে। মুখোশ খুলে গেছে। আচ্ছা, ভোটের সময় যে প্রতিবার এত মারামারি হয়, সন্ত্রাস হয়,
তো আপনারা কি এবার সেন্ট্রাল ফোর্সের ওপর ভরসা রাখবেন নাকি আপনারা নিজেরাই গণপ্রতিরোধ গড়ে তুলবেন যেরকম সেলিম গড়ে তুলেছিলেন? না, সেন্ট্রাল ফোর্সের উপর আমরা ভরসা কোনোদিনই রাখছি না, কারণ এরা নিরপেক্ষ নয়। আজকে ইডি দেখুন, সিবিআই দেখুন, এনআইএ দেখুন, সব তো নির্দেশেই চলছে। ডাইরেক্টর দিল্লি থেকে নির্দেশ দিচ্ছেন, এরা নির্দেশ পালন করছেন। আজকে নিরপেক্ষতা কোথায়? আমাদের তো মনে হয় আমরা বিদেশি কোনো শান্তি বাহিনীর দ্বারা পরিচালিত হলে বোধহয় শান্তি আসতো। এদের দ্বারা হয় না। ব্রিটিশ আমলে যে পরাধীনতা ছিল তার চেয়ে বেশি পরাধীন এখন আমরা। নামে স্বাধীনতা পেয়েছি, কাজে কিন্তু এখনও পাইনি। সেই স্বাধীনতা আনবারই লড়াই চলছে। অনেক ধন্যবাদ। কি মনে হচ্ছে ভোটের ফল কীরকম হয় বরানগরে? আমরা আশাবাদী। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তার একটা বিখ্যাত উক্তি আছে, অন্যায় যখন নিয়ম হয়ে ওঠে প্রতিরোধ তখন কর্তব্য হয়ে দাঁড়ায়। গতকাল আমরা দেখেছি রানীনগরের নির্বাচনে তৃণমূলীদের অত্যাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে মোহাম্মদ সেলিম কীভাবে পদক্ষেপ নিয়েছে, আর সেই পদক্ষেপ আপনারা সারা বরানগর জুড়ে দেখতে পাবেন। হ্যাঁ, এই নিয়ে আমরা নিশ্চিন্তে আশাবাদী। মানুষের তৃণমূল মানুষের প্রতি যে দুর্নীতি করেছে, যে অত্যাচার করেছে, তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ গড়ে তুলছে এবং আমরা যেখানে প্রচারে যাচ্ছি সেখানে তো স্বতঃস্ফূর্তভাবে আমাদের জানাচ্ছে। আর এর মানে প্রতিফলন আগামী 1 জুন ভোট বাক্সে পড়বে এবং দমদম লোকসভা কেন্দ্রে কমরেড সুজন চক্রবর্তী এবং বরানগর বিধানসভা কেন্দ্রে কমরেড তন্ময় ভট্টাচার্য বিপুল ভোটে জয়লাভ করবেন। মানে বলতে চাইছো যে যদি কখন ভোটের দিন কোনো সন্ত্রাস করার চেষ্টা করা হয়, তোমরা তাহলে গণপ্রতিরোধ গড়ে তুলে তাকে আটকাতে পারবে? গণপ্রতিরোধ কি, মোহাম্মদ সেলিম যেমন ঘাট ধাক্কা দিয়েছেন, তেমনি বরানগরের কমরেডরা শুধু ঘাট ধাক্কা দেবেন না, ঘাট ধাক্কার সাথে আরও অনেক কিছু হবে। এই বিষয়ে আমরা সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী। সুতরাং কোনো অন্যায় অপদার্থতা তৃণমূলের বরদাস্ত করা হবে না।